আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখো তো স্ক্রিন শেয়ারটা দেখা যায় কি না। এটা আমার কাছে বেশ অদ্ভুত লাগছে দেখে। এটা একটা স্কুলের রেজাল্ট, নরসিংদীর একটা স্কুল। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট এই জায়গাটার মধ্যে আছে। দেখো তো কেউ ফাইন্ড আউট করতে পারো কি না ফ্যাক্টটা কি, বিষয়টা কি আসলে। আমি কোথাও যেন দেখলাম যে এই স্কুলে তোমার হলো 295 জন পরীক্ষা দিছে, 100% পাস, 294টা A+। পরে একটু কৌতূহল জাগলো আসলেই কি তাই। পরে আমি এবার আহ, ঢাকা বোর্ড থেকে ফার্স্টে ওদের ইআইএন নাম্বারটা খুঁজে বের করলাম। এটা বের করে ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে চেক করে দেখলাম যে আসলে এই জিনিসটা এরকম কিনা। দেখলাম যে হ্যাঁ তাই, যে পরীক্ষা দিয়েছে 295 জন, অ্যাপিয়ার্ড, আর GPA 5 হলো 294 জন। অবিশ্বাস্য স্যার। হ্যাঁ, আমি তো এইটা দেখেই, মানে আমি আমার লাইফে কখনো দেখিনি এরকম, তো এই জন্য জাস্ট একটু অবাক হয়েছি যে আসলে কি তাই। আমি একটা জায়গায় পোস্ট দেখলাম, ফেসবুকে জায়গায় পোস্ট দেখে পরে নিজে এক্সপ্লোর করে দেখলাম তাই তো। এবং ফাইন্ড আউট করলাম এই দেখো, যে A+ পায়নি তার হলো 4.94, এই একটা রোল। অবিশ্বাস্য না? এবং সব সায়েন্সের। ইনস্টিটিউটের নাম হলো নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস, নরসিংদীতে এটা। আসলেই অবিশ্বাস্য যে 295 পরীক্ষা দিল, 294টা A+। মাহাদি, কি অবস্থা, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সাফি কি জয়েন করবে? জি স্যার করবে। আচ্ছা, আমার পাশে আছে। ও পাশে আছে। ও দুজন এক ডিভাইসে, ঠিক আছে সমস্যা নাই। জি স্যার, ওটা একটু সমস্যা হচ্ছে, ডাউনলোড করতে পারছে না তাই। আচ্ছা সমস্যা নেই, তোমরা এক ডিভাইসে দেখলেও সমস্যা নেই, যদি তোমাদের প্রবলেম না হয়। জি স্যার। জাস্ট তাহলে 4 জন জয়েন করলো, আর সবাই গেল কোথায়? গাঙ্গি তো কেউ জয়েন করেনি। ফাইজার, তাসিন, এদিকে অনম জয়েন করেনি এখনো। আজকে যে রেজাল্ট দিচ্ছে আমি একটু একটা জিনিস দেখাচ্ছিলাম, যে অদ্ভুত একটা রেজাল্ট। যে 295 স্টুডেন্ট পরীক্ষা দিছে, 295 জন, তার মধ্যে 294 জনই A+। এরকম কখনো শুনছো মাহাদি? এটা অদ্ভুত একটা রেজাল্ট আসলে। জি স্যার। নাসিমা কাদির মোল্লা, কোন স্কুল স্যার এটা? এটা নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস, নরসিংদীতে। নরসিংদীতে এটা। এবং তাদের ইআইএন নাম্বার হলো 134020, এটা তাদের ইআই নাম্বার। দেখছো সব 5, সবাই সায়েন্সের। একজন পেয়েছে শুধুমাত্র 4.94, এই যে একজন, এছাড়া সব A+। কি একটা অবস্থা। আচ্ছা, এটা একটা গেল। স্যার, হ্যাঁ, আমার আব্বু একটা হচ্ছে আপনাকে বগুড়ার একটা স্কুলের রেজাল্ট দিছে দেখেন। আচ্ছা, বিএম মডেল স্কুল, 412, A+, 95 পাশের হার 100, 444, উত্তীর্ণ 444, 440-এর মধ্যে 404টাই A+। হ্যাঁ স্যার, কিছু বললেন? না, এটা বেশ ভালো। আচ্ছা, আমরা আমাদের কোডের মধ্যে চলে আসি আস্তে আস্তে। আজকে কোডের মধ্যে আসার ফার্স্ট জিনিসটা আমরা দেখব, যেহেতু আজকে রেজাল্ট দিল, রেজাল্টের
যে ওয়েবসাইট আছে ওইটা একটু দেখবো আজকে, যে তারা ওয়েবসাইটটা কীভাবে তৈরি করলো। আমি যদি ওয়েবসাইটে সার্চ করি এভাবে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করি, তাহলে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে, এবং তোমরা খেয়াল করো সবসময় একটা কনফিউজিং একটা জিনিস থাকে, যেহেতু রেজাল্ট দেওয়ার সময় সবাই তো সার্চ করে এসএসসি রেজাল্ট 2024 এটা সার্চ করে, তো এর মাঝখানে অনেক স্ক্যামের চান্সও থাকে। তাহলে আমি দেখি এসএসসি রেজাল্ট 2024, অনেক ওয়েবসাইট আসবে, যেমন ধরো যে এইটা আছে, এই একটা ওয়েবসাইট আছে, এরকম বেশ কিছু ওয়েবসাইট দেখা যাবে। কিন্তু তুমি গভর্নমেন্টের ওয়েবসাইট বুঝবা কীভাবে, এই ডোমেইনটা দেখে, এই যে লাস্টের পোর্শনে থাকবে gov.bd, এটা দেখো, এগুলো কিন্তু .com.bd এক জিনিস, এটা কোনো একটা প্রতিষ্ঠান পারচেস করতে পারে, বা .gov.bd শুধুমাত্র গভর্নমেন্টই পারচেস করতে পারে। কিন্তু আমরা ইউআরএলগুলো সবসময় একটু খেয়াল করবো। সার্চ করলাম, এই সাইটে চলে আসলাম, দেখো এখানে কী কী অপশন দেওয়া আছে। এসএসসি ফিক্সড করা 2024 ফিক্স করে রাখা আছে, আর বোর্ড এখানে চুজ করতে হবে, বেশ কিছু অপশন দেওয়া আমাদের জন্য। রোল রেজিস্ট্রেশন দিয়ে জাস্ট এই একটা আছে, জাস্ট ক্যালকুলেশন করতে বসে, ক্যালকুলেশন করে সাবমিট করলে দেখা যাবে। এখন এইটা যে ফ্রন্ট এন্ডে যে কোডটা, ব্যাক এন্ডে তো মানে ডেটাবেস থেকে যেখানে ডেটাগুলো স্টোর করে রাখা আছে সেখান থেকে তথ্য এসে তোমাকে দেখাচ্ছে। আর ফ্রন্ট এন্ডে যেটা, যে ডিজাইনটা বানানো কী হবে, এই অপশনগুলো কোথা থেকে আসতেছে আসলে। আমরা যদি রাইট ক্লিক করি, যদি ভিউ পেজ সোর্সে চলে যায়, তাহলে ইন্টারেস্টিং অনেক কিছু দেখতে পাবো আমরা। দেখা যায় সোর্স কোডগুলো, খেয়াল করো যে বডির মধ্যে সব কী দিয়ে কাজ করছে, টেবিল দিয়ে। আগের কোড তো, আগে সাধারণত টেবিল দিয়ে করতো বেশিরভাগ। আমরা টেবিল শিখছিলাম না, টেবিল, আমি একটু জুম করে রেখে, টেবিল শিখছিলাম। টিআরটা কী ছিল, টিআর টেবিলের রো। এই দেখো টেবিলের রো, টেবিলের ডেটা আছে, তার মধ্যে আবার টেবিল দেওয়া। আর এইগুলো কি, এই যে বিজি কালার, এটা কি বোঝাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার। ইয়েস, ব্যাকগ্রাউন্ড কালার উইথ দেওয়া আছে, অ্যালাইন লেফট আছে, আগে এভাবে করতো বেশিরভাগ। আচ্ছা, এবার আস্তে আস্তে যদি আমরা দেখি, আচ্ছা খেয়াল করে দেখো, এই যে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড, এটা কোন ট্যাগের মধ্যে রেখেছে, H1 ট্যাগের মধ্যে। এই দেখো এই পোর্শনটা, এই জায়গাটা H1 ট্যাগের মধ্যে রাখা আছে। যদি আমরা একটু স্ক্রল ডাউন করে আমাদের ফর্মের কাছে চলে আসি, দেখো ফর্মকে সে আরেকটা টেবিল দিয়ে কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে যদি আমরা চেক করি, এই দেখো সিলেক্ট নামে একটা ট্যাগ ইউজ করছে, তার মধ্যে অপশন দিয়েছে, তাই না। এখানে জাস্ট একটা অপশন দেওয়া না, কোনো কিছু সিলেক্ট করার কোনো অপশন নাই। যদি আমরা চেক করে দেখি এই পেজটা, তাহলে বুঝে দেখতে হবে, এই দেখো এসএসসি দাখিল, এটা সিলেক্ট করার কোনো অপশন নাই। সিলেক্ট করার অপশনটা কোথায় রাখছে তারা, এই যে বোর্ডের মধ্যে। বোর্ডে গেলে মাল্টিপল অপশন, যে কোনো একটা সিলেক্ট করা যাবে। সবসময় কিন্তু সবগুলো দেখাচ্ছে না একসাথে, ক্লিক করলে তখন দেখাচ্ছে তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এটা কীভাবে করলো, আমি যদি এখানে স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করতে করতে এই যে চলে আসলাম মেইন কোডটার মধ্যে, দেখা যায়। এইটুকু চেক আউট করলে তুমি আইডিয়া পেয়ে যাবা। তা আমার টোটালটা কার মধ্যে আছে, আমি একটু আরেকটু উপর থেকে দেখাই, এখান থেকে শুরু মেইনলি। এটা একটা টেবিলের ডেটা, একটা রোর মধ্যে আছে। এই দেখো টিআর, সরি এটা না, পেন দিয়ে ড্র করে, এই যে একটা টিআর মানে কী বোঝাচ্ছে, ওই যে রোর মধ্যে অপশনটা ছিল, তাই না, ওই টিআরটা। তার মধ্যে যেহেতু এটা একটা ডেটা, শুধু টিআর লিখতে তো ডেটা শো করে না, তাহলে টিডি শুরু করলো, টিডি শেষ করলো, তার মাঝখানে যেহেতু আমাদের অপশন দিতে হবে, তো সিলেক্টটা একটা ইউজ করছে সে, সিলেক্ট শুরু, সিলেক্ট শেষ। আর এর মাঝখানে যে অপশনগুলো থাকবে, এই দেখো এরকম দেওয়া আছে, অপশন দিয়ে টোটাল যতগুলো অপশন পসিবল সবগুলো সে তারা দিয়ে রাখছে। আর এটা কি করছে, এটা একটা কমেন্ট করে রাখছে। এখন বুঝতে পারলাম যে তারা কীভাবে তৈরি করলো, টোটালটা টেবিল দিয়ে কমপ্লিট করা ওটার মধ্যে।
আর এই যে বাটন, আমরা বাটন টাটন আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। এই কালারগুলো আনলো কীভাবে? এই কালারগুলো স্যার স্যার এটা কোনো হয়তো বাটনের কোনো ফাংশন আছে, বাটন কালার এইভাবে। আচ্ছা, আমাদের বাটনের কাছে চলেছে। বাটনের নাম হলো রিসেট লেখা। আমি যদি ফাইন্ড করি এখান থেকে, বা স্ক্রল ডাউন করলেই পাওয়া যাবে, বেশি দূরে যাওয়া লাগবে না। বাটন সেল প্যাডিং, সার্চ করে রিসেট, এই যে রিসেট, এই দেখো চলে আসছে। টিডির মধ্যে যে ইনপুট ডেটা বাটন রাখা আছে, আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। একটা বাটন দেওয়া আছে কি রিসেট, আর একটা বাটনের নাম দেওয়া আছে হলো সাবমিট। এই যে ভ্যালু যেটা দেওয়া না, এই ভ্যালুটাই আসলে শো করতেছে ওইখানে। যদি তোমাকে প্রুফটা দেখে, রাইট ক্লিক করলাম, আমি ইন্সপেক্টে চলে যাই, যাওয়ার পরে আমি এখানে সিলেক্ট করি, যদি এবারটা আমি সিলেক্ট করে ফেলি, দেখো এই দেখো আমাদেরকে দেখাচ্ছে যে এটা কিসের সাথে রিলেটেড। দেখো দেখাচ্ছে ভ্যালু রিসেট। আমি যদি রিসেট মানে টেস্ট লিখে দিই, টেস্ট, দেখো টেস্ট হয়ে গেল। তার মানে ভ্যালুটা, ইনপুট যে ট্যাগটা আছে তার ভ্যালুটাকে চেঞ্জ করা মানে তুমি বাটনের যে নাম টাম দেখাবে বা যা শো করবে, এটা তুমি কন্ট্রোল করতে পারো। আমরা একটু দেখবো আস্তে আস্তে, জাস্ট একটা আইডিয়া নিচ্ছি যে আজকে যেহেতু রেজাল্ট দিল, রেজাল্টের যে ওয়েবসাইটটা আছে তার ফ্রন্ট এন্ডের ডিজাইনটা কীভাবে করা, টোটালটা HTML CSS দিয়ে করা, আর সাথে কিছু পোর্শন প্রয়োজন হচ্ছে জাভা স্ক্রিপ্টের। এই দেখো, দেখছো নিচের দিকে জাভা স্ক্রিপ্ট লেখা আছে। আমরা শেষের দিকে যে জাভা স্ক্রিপ্ট কিছুটা দেখে নিব আইডিয়াটা ক্লিয়ার হওয়ার জন্য। জাভা স্ক্রিপ্ট দেখে JS লেখা, যে .js, আর স্ক্রিপ্টটা এটা জাভা স্ক্রিপ্টের মধ্যে পড়ে। আমরা আরও ক্লিয়ার হব যখন প্র্যাকটিক্যালি কাজ করব। আজকে আমাদের কথা ছিল যে VS কোড দিয়ে আমরা ক্লাস শুরু করব। VS কোডে এটাকে আমি ক্লোজ করে দিলাম, আর প্রয়োজন নেই আমাদের। তো তুমি যে ফোল্ডারটা ওপেন করবা, মনে করো এখানে আমরা কোড করতাম, আগের কোডটাকে ওল্ড নামে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিলাম, আর এমনি একটা এমটি একটা ফোল্ডার রাখলাম নিউ। যখন তুমি VS কোডের যে সফটওয়্যারটা আছে তোমার ইনস্টল করতে হবে হয়তো, এটা ইনস্টল করার পর রাইট ক্লিক করবা, দেখো আছে ওপেন উইথ কোড, এটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এভাবে করা যায়, অনেকগুলো অ্যাপ্রোচ আছে। আমি যে আরেকটা অ্যাপ্রোচ দেখে রাইট ক্লিক করলাম, শিফট ধরে রাইট ক্লিক করলাম, শিফট প্রেস করে, এবার দেখো লেখা আছে ওপেন পাওয়ার শেল উইন্ডোজ হেয়ার, ক্লিক করলাম। আমি ধরো কমান্ড দিয়ে ওপেন করবো, সেটা দেখাচ্ছি। এবার লিখব কোড ডট, এই কোড ডট দিলে তুমি যেই ফোল্ডারের মধ্যে থেকে কোড ডট দিবা সেই ফোল্ডারটা তোমার VS কোড দিয়ে ওপেন হয়ে যাবে। আমি যদি ইনস্টল করা থাকে, আমি ইন্টার প্রেস করলাম, এখন দেখছি ঘুরতেছে যে VS কোড ওপেন হচ্ছে। স্যার এটা কোথায় লিখছেন? এটা লিখলাম হলো পাওয়ার শেলের মধ্যে। পাওয়ার শেলটা পাবা কীভাবে? যদি রাইট ক্লিক করো নর্মালি আসবে না, এই দেখছো এখানে দেখাচ্ছে না। যখন কিবোর্ডে শিফট বাটন ধরে রাইট ক্লিক করবা, তখন দেখো এই অপশন চলে আসছে ওপেন পাওয়ার শেল উইন্ডো হেয়ার। এটা ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। আমি তোমাদেরকে টার্মিনাল দেখাচ্ছিলাম না, টার্মিনাল, টার্ম্যাক্স, ঠিক ওরকম যে মানে কমান্ডগুলো লিখতে হয় সেই জায়গাটা হলো এটা। এটা একটা অ্যাপ্রোচ ফাইল মানে ফোল্ডারটা ওপেন করার। আরেকটা অ্যাপ্রোচ হলো রাইট ক্লিক করবা, এই যে ওপেন উইথ কোড, এটা ক্লিক করলে হবে, একই জিনিস, যার যেটা ভালো লাগে। আচ্ছা, এটাকে ক্রস দিয়ে দিলাম, এখন আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এটা তো টোটালি এমটি, যেহেতু আমরা কোনো কোড টোড কিছু করিনি এর মধ্যে, তাই তো। এখন আমরা ফার্স্ট একটা ফাইল বানাবো। মেইনলি আমাদের যে ফাইল থেকে স্টার্ট হয় সেটাকে আমরা ইন্ডেক্স ফাইল বলি, index.html ফাইল তৈরি করবো। এই যে প্রথম অপশন দেখতে পাচ্ছ সবাই, লেখা আছে নিউ ফাইল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নাম দেখাচ্ছে, আমরা জাস্ট টোটালি index.html ইন্টার প্রেস করলাম। আচ্ছা, HTML ফাইলটা তৈরি হয়ে গেল। আমাদের কী করা লাগবে এবার? HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, বডি শুরু, বডি শেষ, এটা সব লিখতে হবে না? HTML কোডের স্ট্রাকচারটা জি কেমন? স্যার। আচ্ছা, স্যার এখানে একটা লিখে ইন্টারপ্রেস করলে ওইটাই চলে আসে। হ্যাঁ, যদি আমরা এখানে এক্সক্লেমেটরি সাইনটা যদি দিই, জাস্ট দিয়ে যদি ইন্টারপ্রেস করি, এই দেখো টোটাল টেমপ্লেট রেডি করে দিলাম আমাদের জন্য। দেখছো, এটা হলো যে VS কোড বা এই ধরনের সফটওয়্যারের মজা। মানে এ তোমাকে অনেক সাজেশন দিবে, এর মধ্যে অনেক প্লাগ ইন ইনস্টল করতে হয়, সেগুলো আমি তোমাকে দেখাই দিব।
যাতে তুমি কাজ করে মজা পাও। তাহলে সব কেটে দিলাম। আমরা কী করবো, জাস্ট এক্সক্লেমেটরি সাইনটা দিব। দেখো আমাকে অপশন দেখাচ্ছে ইমিট, এটাকে বলা হয় হলো ইমিট বলা হয়। ইমিটের অনেক শর্টকাট আছে, আমি জাস্ট এটাই এই ক্লিক করলাম বা ইন্টারপ্রেস করলে হবে, সেটা কি স্ট্রাকচার বানিয়ে ফেলছে। এগুলো আমাদের আপাতত কনসার্ন, আমি কেটে দিলাম এটা। তাহলে আমাদের যেগুলো লাগে আমরা সব পেয়ে গেছি না, আপাতত এমন থাকলো আমাদের সুবিধা মতো। আচ্ছা, এইবার বডির মধ্যে ধরো আমরা কোনো একটা কোড করবো। ধরো যদি লিখি জাস্ট H1 লিখলাম, দেখো চলে এসছে ইমিট অ্যাব্রিভিয়েশন। আমি কিন্তু অ্যাঙ্গেল ব্র্যাকেট কিন্তু দেইনি, ইন্টারপ্রেস করলে দেখো সে কমপ্লিট করে দিল। আর যদি আমি আরেকভাবে করি যে না আমি নিজে লিখবো H1 লিখে একটা কমপ্লিট করলাম আর একটা কমপ্লিট করে দিল, এটা বাই ডিফল্ট কিন্তু অটো কমপ্লিট করে দিবে না। এটা একটা অ্যাপ্রোচ দেখালাম। আর একটা হলো জাস্ট লিখলাম ধরো H1 কোনো ট্যাগ মানে কোনো ব্র্যাকেট ছাড়া, বা H2 লিখলাম, দেখো যে ইমিট অ্যাব্রিভিয়েশন। ইমিটটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, শর্টকাট টাইপের মনে করতে পারো আর কি। ইমিট যেখানে থাকবে তোমাদের ফোনে যে এডিটরটা আছে স্পেকের মধ্যে ইমিট কাজ করে, সব ফোনের এডিটরের মধ্যে ইমিট কাজ করে না। শর্টে অনেক কিছু লেখা যায় ইমিট দিয়ে, আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাবো একটু পরে, মজা পাবা। ইন্টারপ্রেস করলাম, দেখো লিখে ফেললো। আগেরটা জাস্ট একটা ট্যাগ লিখলাম আর একটা অটো কমপ্লিট করলো। এই অটোটা কিন্তু বাই ডিফল্ট ফিচার না, আমি যদি আমার এক্সটেনশনটাতে দেখাই, মানে এর মধ্যে এক্সট্রা কী কী ফিচার আমি অ্যাড করে রাখছি যেগুলো আমাকে হেল্প করবে। এটা লোড হচ্ছে। হ্যাঁ, আমাকে দেখাচ্ছে কী কী ইনস্টল হয়ে আছে। বেশ অনেকগুলো, যদি আমি অনেকগুলো জিনিসপত্র নিয়ে কাজ করি, অনেকগুলো দেখতে পাচ্ছ। তো আসলে আমাদের ইম্পর্টেন্ট কোনগুলো সেটা আমরা দেখতে পারি। এখানে যেমন দেওয়া আছে যে অটো ক্লোজ ট্যাগ, খেয়াল করছো যে আমি একটা লিখলাম আরেকটা চলে আসলো, সেটা আসলো এই এক্সটেনশনটার কারণে। মানে এটা মনে একটা টুল মনে করতে পারো, যেটা ভিএস কোডের পাওয়ারটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। যেমন আমরা যখন ব্রাউজার ইউজ করি, ব্রাউজারের মধ্যে অনেক এক্সটেনশন অ্যাড করি, এটা এই ভিএস কোডের এক্সটেনশন। দেখো অটো তাহলে ক্লোজ ট্যাগ, এগুলো কিভাবে ইনস্টল করতে হয়? হ্যাঁ আমি দেখাচ্ছি, এটাও দেখাবো। অটো ক্লোজ ট্যাগ, অটো কমপ্লিট ট্যাগ, অটো রিনেম ট্যাগ। একটা রিনেম করবো, অটো একটা রিনেম হয়ে যাবে। যেমন ধরো সাপোজ H2, আমি চেঞ্জ করে H2 না দিয়ে H5 মনে করে দিব, তাহলে আমাকে কী করা লাগতো, এখানে একবার চেঞ্জ করা লাগতো, এখানে একবার চেঞ্জ করা লাগতো না, দুইবার। আমি যদি এক জায়গায় চেঞ্জ করি, সে দু জায়গায় চেঞ্জ হয়ে যাবে। ধরো 2টাকে কাটলাম, কেটে 5 করে দিলাম, বুঝছো? বাই ডিফল্ট এটা চেঞ্জ হয়ে গেল। এটা হেল্প করতেছে যে এটা অটো রিনেম ট্যাগ। এইগুলো এরকম প্রয়োজন মতো সব ইনস্টল করতে দেখে হিউজ পরিমাণ তোমার হলো এক্সটেনশন আছে। তুমি সব ইনস্টল যদি ইনস্টল করতে চাও, তোমার হিউজ সময় চলে যাবে, আর তোমার এই ভিএস কোডটা স্মুথ কাজ করবে না। মানে তুমি যেটা নিয়ে কাজ করতে যাবা, তার রিলেটেড যে এক্সটেনশনগুলো আছে শুধু সেগুলো ইনস্টল করবা, বাদ বাকি ইনস্টল করার দরকার নেই। আবার কাজ শেষ ডিলিট করে দিতে পারো, এরকম। আচ্ছা, এখন ইনস্টল করবো কীভাবে? ফর এক্সাম্পল ধরো অটো ক্লোজ ট্যাগ, আমি এটাকে ডিলিট করে দিই, আপাতত আনইনস্টল করে দিলাম। তোমাকে দেখাই, এটাকে ক্লোজ করে দিলাম। জাস্ট যখন এক্সটেনশনে ক্লিক, ওইটা এক্সটেনশনের স্পেস, এই যে সার্চ লেখা আছে, আমি জাস্ট এখানে লিখবো অটো ক্লোজ, তাহলে চলে আসছে। আমি এটাকে এক্সপান্ড করি, দেখো চলে আসছে ট্যাগগুলো। এর সাথে অটো কমপ্লিট, অটো ক্লোজ ট্যাগ চলে আসছে। আমি ক্লিক করলাম, তোমার যেটা ইনস্টল করা লাগবে তুমি সেটার ক্ষেত্রে সেম অ্যাপ্রোচ, এসে ইনস্টলে ক্লিক করবা। একটু সময় নেবে, তারপর এটা সেট হয়ে যাবে। তখন তুমি যে কোনো প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি কি বোঝাতে পারলাম? এরকম ইন্টারেস্টিং আরও বেশ কিছু জিনিস আছে যেটা তোমার প্রোডাক্টিভিটিকে অনেক বাড়িয়ে দিবে। ডেভেলপার বা প্রোগ্রামাররা অনেক প্রোডাক্টিভিটি টুল ইউজ করে, যেটা তার কাজের গতিকে অনেক বাড়িয়ে দেয়। এটা একটা ইউজ করলাম। তোমাদের মনে আছে হবে হয়তো, আমরা যখন কাজ করতাম কী করতাম, কোড লিখতাম, সেভ করতাম, সেভ করে আবার ওই যে ব্রাউজারে যে রিলোড দিতাম না, মনে আছে না? ভুলে গেছি আমরা এগুলো। ধরো কোড জি সেভ স্যার, করলাম। মনে আছে। আচ্ছা, ধরো আমি এখানে লিখলাম টেস্ট 1 লিখলাম, জাস্ট প্লেস হোল্ডার হিসেবে। আমি ধরো দেখলাম পি ট্যাগ কমপ্লিট হলো। লরেম, আমি ধরো দিলাম লরেম 20। খেয়াল করো, এটা কিন্তু একটা ইমিট অ্যাব্রিভিয়েশন। আগে আমরা লরেমের লেখাগুলো কপি করে নিয়ে আসতাম না, মনে আছে?
ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসতাম। এখন মনে করি আমার 20টা Yes, ওয়ার্ডস sir. লাগবে, আমি জাস্ট লিখবো লরেন লিখে 20 লিখবো। যখনই তুমি পাবা যে ইমিট অ্যাব্রিভিয়েশন এই যে এরকম থাকবে, তার মানে তুমি ওখানে ইন্টারপ্রেস করলে ওইটা ওর মতো কাজ করা শুরু করবে। আমি ইন্টারপ্রেস করলাম, দেখছো অনেকগুলো ওয়ার্ড চলে আসলো, আমার কিন্তু কপি করেও আনতে হলো না। এটা প্রোডাক্টিভিটি বাড়ায় দিবে। আমি সার্চ করব, যে নিয়ে আসবো, এটা একটু কেমন জানো? আচ্ছা, এখন ধরো আমি যে সেভ করলাম, সেভ করার সাথে আমার পেজে অটো লোড হবে, আমি এটা চাচ্ছি। তো এটার জন্য একটা এক্সটেনশন আছে, খুবই পপুলার একটা এক্সটেনশন, আমি ওটা তোমাদেরকে দেখাবো, তারপরে মজা পাবা দেখে। এটাকে সাইডে রাখলাম, আমাদের ব্রাউজারটাকেও নিয়ে আসি। স্যার আমাদের কোন কোন এক্সটেনশন ডাউনলোড করা উচিত স্যার, এটা একটা লিস্ট দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে? আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নেই। এই ধরো আমাদের পেজটা ওপেন হলো। এখন ধরো আমার কি করা লাগতো, বারবার আমি এখানে কোড করলাম, সেভ করলাম, সেভ করার পরে ফর এক্সাম্পল আমি ধরো এই যে নিউর মধ্যে ফাইল তৈরি হয়ে গেছে, আমি ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হলো, ফাইন ওপেন হলো। এবার ধরো আমি কিছু চেঞ্জ করলাম, ফর এক্সাম্পল টেস্ট 1-এর জায়গায় আমি টেস্ট ধরো লিখলাম 5, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার এখানে আসলাম, এসে রিলোড দিলাম। এটা টাইম কনজিউমিং না? এর চেয়ে বেটার যদি এমন হতো যে আমি এখানে কোড করে সেভ করার সাথে সাথে এখানে লোড হয়ে যাবে, এটা ভালো হয় না? আমার জন্য এক্সট্রা কিছু করা না লাগে। তার জন্য আমার একটা জি এক্সটেনশন স্যার। অ্যাড করা আছে, গো লাইভ, লাইভ সার্ভার একটা এক্সটেনশন, তোমরা সার্চ করবা লাইভ সার্ভার লিখে, আমার এখানে ইনস্টল করা আছে আগে থেকে। জাস্ট প্রয়োজনের জন্য আমরা ইউজ করি, এমন না যে আমার সবগুলোই লাগবে এরকমটা না। এই যে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, এটার কাজ ওইটা যেটা আমরা করতে যাচ্ছি এখন। এক্সটেনশনটা অ্যাড করে দেখবা যে গো লাইভ এই লেখাটা আসবে নিচে। এখন বাই ডিফল্ট দেখো তোমার ডিভাইসে এটা লেখা নেই ভিএস কোডের মধ্যে, যদি কেউ ইনস্টল না করে থাকো। আমি ক্লিক করলাম, দেখি স্টার্ট হচ্ছে, হয়ে সে একটা লিঙ্ক এখানে পাস করে ফেলবে অটোমেটিক ব্রাউজারের মধ্যে। দেখছো আগের লেখাটা কেমন ছিল? আগে দেখো সি ইউজার মাহমুদ, মানে আমার ফাইলটা কোন পাথ থেকে ওপেন হচ্ছে সেটা ছিল। আর এখন দেখো লেখাছে না 192.172.2.1 সামথিং এরকম লেখা না, একটা জিনিস দিয়ে তারপর লাস্টে লেখছে index.html এরকমটা লেখা। তার মানে সে একটা সার্ভার জেনারেট করে ফেললো। এটা আমাদের অত বোঝার দরকার নেই আপাতত, জাস্ট চেক করে দেখো। আমি এখানে চেঞ্জ করলাম, আমি টেস্ট 5-এর জায়গায় সাপোজ টেস্ট লিখলাম 10, শুধু কন্ট্রোল এস দিয়ে সেভ দিব এখানে, আর তুমি ইম্প্যাক্ট দেখবা যে পেজে হয়ে গেছে অলরেডি, সেভ দিলাম, দেখছো চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে, খেয়াল করছো? তার মানে যখনই আমি কোনো কিছু এখানে অ্যাড করব, ধরো টোটালটা আমি কেটে দিই, কেটে দিলাম, সেভ করলাম, দেখো এটা গায়েব হয়ে যাবে। এবার ধরো আমি লেখা শুরু করলাম যে H1 টেস্টিং ভিএস কোড, সেভ করলাম, দেখো অটোমেটিক চলে গেল ওইখানে। পি লিখলাম, ইন্টারপ্রেস করলাম, হ্যালো উই আর ফ্রম মেহেরপুর, সেভ দিলাম, দেখো ওটা অ্যাডও হয়ে গেল। এখন কি প্রোডাক্টিভিটি বাড়বে না আরও? স্যার সেভ করতে হবে না, কোনো কারণে তুমি এটা ক্লোজ করে ফেলছো, তখন তোমার কাজ হবে হলো এই যে লেখা আছে না পোর্ট 5500, এটাতে ক্লিক করবে, স্টপ করে দিয়ে আবার নতুন স্টার্ট করবা। তুমি যদি এই আগের লিঙ্কে যে কাজ করতে চাও, তোমার আবার রিফ্রেশ দিয়ে লাগবে বারবার, যদি এরকম লিঙ্ক থাকে, দেখছো এরকম ফাইল পাথ দিয়ে যদি লিঙ্ক থাকে তাহলে বারবার রিফ্রেশ করা লাগবে তোমার। জিনিসটা কি বুঝতে পারলাম? এখন আসো খাতা একটু লিখে রেখো, ইমিট নামে একটা জিনিস আছে, ইমিট, যেটা তুমি একটু শর্টকাট দেখলে EMMET, এটা একটু পাওয়ার তোমাকে দেখায় যে আরও কত ফাস্টার কোড করা যায়। আজকে বুঝলাম না, আজকে ইন্টারেস্টিং অনেক কিছু দেখাচ্ছি কিন্তু স্টুডেন্টের সংখ্যা একদমই কম, জাস্ট 3 জন আজকে। আমরা আনঅর্ডার লিস্ট দেখছিলাম, মনে আছে? ইউএল এর মাঝে ইয়েস স্যার। ইউএল স্যার। দেখছিলাম না? আচ্ছা, এখন ধরো আমার টার্গেট, আমি একটা ইউএল বানাবো, তার মধ্যে ধরো আর লেখা থাকবে ফর এক্সাম্পল, মানে এরাই থাকবে মনে করো 5টা, তাহলে আমাকে কী করা লাগতো নর্মালি? আগে তো প্রত্যেকটা ট্যাগে একটু ধরে ধরে লেখা লাগতো, এখন আমি লিখতে পারি ইউএল লিখলাম, ইউএল আসলো, ইন্টারপ্রেস করলাম, এলআই লিখলাম, আবার
এটা একটা আসলো, আবার এটা লিখতে পারি, এটা কপি পেস্ট করতে পারি। কপি করলাম, পেস্ট করলাম, আবার পেস্ট করলাম, তো তিনটা আমার লাগবে, তিনটা তৈরি করলাম এইভাবে। এটাও দেখো একটা অ্যাপ্রোচ। আর আমি তোমাকে আরেকটা দেখাই, আমি ধরে লিখলাম ইউএল রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এলআই মাল্টিপ্লাই 5, এটা প্রেস করলাম। বলতো কোনটা স্মুথ এবং প্রোগ্রামারের ভাবটা চলে আসবে বলো দেখি, আগেরটা না এটা? দ্বিতীয়টা। দ্বিতীয়টাতে না? ইন্টারেস্টিং। জি স্যার। মানে এভাবে তুমি অনেক কিছু করতে পারো। ইমিটের যে এত মজা, মানে কোডের হলো মজা বুঝতে হয়। স্যার এটা কি করলেন আরেকবার দেখান। হ্যাঁ আমি দেখাবো, আবার দেখাবো, কোনো সমস্যা নেই। মানে আমার ইচ্ছা যে আমি যে তোমাদেরকে 5 মাসের যে জার্নিটা দেখাবো, এটা একটু মানে জাস্ট লেভেল 1-এর মতো নয়, বিগিনার থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কিছু দেখানোর ইচ্ছা ছিল, যাতে একটু স্মরণীয় হয়ে থাকে আমার কাছেও, প্লাস তোমাদের কাছে একটু স্মরণীয় হবে। কারণ তুমি কোনো কোর্স এরকম দেখবা না যেগুলো দেখাবে, জাস্ট বেসিক কিছু ট্যাগ দেখে শেষ করে ফেলে। আর পাইথনের ক্ষেত্রে ওই বেসিক কিছু দেখাই শেষ করে ফেলে 6 মাসের জার্নিটা। আমি আবার দেখাই, খাতা লিখে রাখতে পারো জিনিসটা, যেহেতু এটা এক্সট্রা কিছু কমান্ড তো, নর্মাল ট্যাগের মতো না, এটা এক্সট্রা একটা ফিচার যেটা আমার কোডটাকে অনেক ফাস্ট লিখতে হেল্প করবে। আমরা ফার্স্ট লিখব ইউএল, যে ট্যাগটা চাই তার আন্ডারে কাকে চাই একটা অ্যারো দিব। এলআই চাচ্ছি, এলআইয়ের আন্ডারে আমি কাকে চাচ্ছি, এলআই কটা চাচ্ছি, মাল্টিপ্লাই দিলাম, মাল্টিপ্লাই দিয়ে দিলাম সাপোজ 3 দিলাম। এবার আমি চাই যে এর আন্ডারে আমি এ নিব, তাহলে এ দিলাম, এ দিয়ে ইন্টারপ্রেস করলাম। দেখছো, এলআইও হলো, তার মধ্যে এও হয়ে গেল। আর তোমার ইচ্ছা ওএল দিয়ে করবা, ফাইন, ওএল লিখো, একটা রাইট অ্যাঙ্গেল দাও, ওএলের মধ্যে কে থাকবে, এলআই থাকবে। এলআই দিয়ে আমি ধরো সাপোজ মাল্টিপ্লাই দিলাম, দিয়ে 4 দিলাম, হয়ে গেল। যখন আইডি ক্লাস দেখাবো, আইডি ক্লাসের ইমিটও কীরকম হয় আমি ওইটাও দেখাই দিব। স্যার এআই মানে জন্য কি? কোনটা? এআই এলআই লিস্ট, আমরা ধরো যে কোনো একটা আইটেমে লিখতাম সাপোজ এ, এখানে ধরো লিখলাম বি, টেবিলে যেমন টেবিল ডেটা ছিল না, ঠিক ওর মতো কিন্তু ছিল এটা। আমি সেভ করলাম, সেভ করছি, আমার আগের ফাইল, খেয়াল করে দেখো আমি সেভ করলাম, চেঞ্জ হলো না, কারণটা কি? কারণ আমার তো সার্ভারটা অনই করা নাই। এই যখন সার্ভার এখন ক্লিক করব, অন হয়ে গেলে এখন ইম্প্যাক্ট পড়বে, এই যে অন হয়ে গেল। এখন আমি সেভ করলে ওটার উপর ইম্প্যাক্ট পড়বে। এই দেখো, দেখছো ডট ডট দিয়ে দেখাচ্ছে। যদি ওয়েল প্রয়োজন হয় তুমি ওয়েল দিয়েও করতে পারো, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নেই। মানে ইমিটগুলো শেখা থাকলে খুব মজায়। ইভেন তোমার হলো ইয়ের মধ্যে কী বলে এটা, সিএসএস এর মধ্যে ইমিট করা যায়। দেখাবো একটু সিএসএস এর ইমিট। দেখান স্যার। আচ্ছা, স্যার কি বললেন? যে সিএসএস ফাইল আছে না, সিএসএস এর মধ্যে ইমিট করা যায়। আচ্ছা, যখন এক্সটার্নাল দেখাবো তখন দেখা দিব সিএসএস। আপাতত তুমি এটা একটু আইডিয়া রেখে দাও, যে তোমার যেমনটা প্রয়োজন তুমি সেমনটা এরকম অ্যাড করতে পারো এখানে। এ ট্যাগের কাজ কি? এ ট্যাগের কাজ কি আমি জিজ্ঞাসা করলাম, এ ট্যাগের কাজ কি বলো, কে বলবা? এ ট্যাগের কাজ স্যার কি? লিঙ্ক তৈরি করে। হুম, লিঙ্ক তৈরি। লিঙ্ক তৈরি করে। ধরো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, এগুলো কেটে দিলাম আপাতত। ধরো আমি লিখবো, এ লিখলাম, ইন্টারপ্রেস করলাম, লিঙ্ক তৈরি হয়ে গেল। এবার ধরো আমি গুগলের একটা লিঙ্ক দিয়েছি, google.com, এই লিঙ্কটা আমি ওখানে দিব। লিঙ্কটা কপি করলাম, এইচরেফে দিয়ে দিলাম, কি দেখাবে মনে করে দিলাম এ লিঙ্ক, এই লেখাটা দেখাবে। সেভ করলাম, এখানে আপডেট হয়ে গেল, এই যে আপডেট হয়ে গেছে। এখন যদি এই লিঙ্কটাতে ক্লিক করি, এগুলো কিন্তু ক্লিক করা যায় না, উপরেগুলো যেগুলো আছে জাস্ট নর্মাল টেক্সট, বাট এটা লিঙ্ক। লিঙ্কে কোন লেখাটা শো অফ হবে? শো অফ হবে হলো এ লিঙ্ক। হ্যাঁ, এই লিঙ্ক, এ ট্যাগের মাঝখানে যেটা আছে, এটা শুরু আর শেষের মাঝে যেটা আছে সেটা শো করবে। আর এই যে হাইপারলিঙ্ক রেফারেন্স দেওয়া, এটাতে ক্লিক করলে সে এই লিঙ্কে সুইচ করবে। আমি এটাতে ক্লিক করি, দেখো গুগল.com সুইচ করে চলে এসছে। মনে পড়ছে? স্যার এর ফুল মিনিং কি তাহলে? এটা অ্যাঙ্কর ট্যাগ বলে।
অ্যাঙ্কর ট্যাগ, মেনলি লিঙ্ক করার জন্য এটা ইউজ করে। ওকে স্যার। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদেরকে। মনে করো আমি এটা আবার কেটে দিলাম, আমি এই ভিডিও লিঙ্কে নিচে লিখে দেবো টিপস অ্যান্ড ট্রিক্স ছিল আজকে ক্লাসটাতে বেশি। আমি ইউএল লিখলাম, দিয়ে সাপোজ এলআই লিখলাম, এলআই ধরো লিখলাম সাপোজ 5টা বা 6টা লিখলাম ফর এক্সাম্পল। 6টা লিখে আমি অ্যাঙ্কর, আচ্ছা অ্যাঙ্কর ট্যাগ দিলাম না, এতটুকু পর্যন্ত থাক। এখন আমার টার্গেট এই 6টাতে আমি সেম লেখা লিখবো, তো আমি তৈরি করে ফেলছি, প্রত্যেকটার মধ্যে হ্যালো লেখা থাকবে, এটা আমি চাচ্ছি। তো এটা আমি করতে পারি কীভাবে, একটু খাতায় নোট ডাউন রেখো। আমি এটাতে ক্লিক করলাম, কিবোর্ডে যে অল্টার বাটনটা আছে না, এটা ভিএস কোডের একটা ফিচার, এই অল্টার এখানে থাকলো। আমি এই ঘরে একটা ঘরে গ্যাপ দিলাম তোমার বোঝার সুবিধার জন্য, তারপরে ঘরে লিখলাম, একটা ঘরে গ্যাপ দিয়ে এখানে আবার লিখলাম, ক্লিক করলাম। এখন আমার কার্সার কয়টা দেখা যাচ্ছে বলতে পারবা? কার্সার কয়টা দেখা যাচ্ছে, মানে যে বিলিং করতেছে না, লাফাচ্ছে যেটা, 4টা দেখাচ্ছে। এখন আমি ধরে লিখলাম যে হ্যালো উই আর ফ্রম বাংলাদেশ, ইন্টারেস্টিং স্যার না? এটা কি শিফট করে করলেন? না অল্টার ধরো, মানে ইন্টারেস্টিং না? alter, এই আমি লিখলাম এক জায়গায়, কয় জায়গায় হয়ে গেল একসাথে লেখা? 4 জায়গাতে, কারণ যেগুলো আমি অল্টার প্রেস করে রাখলাম সেগুলো লেখা হলো। এবার ধরো আমি এখানে আবার লিখবো, অল্টার প্রেস করলাম কিবোর্ডে, যেখানে লিখবো একবার মাউস ক্লিক করলাম, তাহলে কার্সার চলে আসবে। টেস্টিং মাল্টি। ডবল লিখতে হবে না। এবার আমি সেভ করে স্কেপ বাটনটা প্রেস করলে ওটা চলে যাবে। মজা না? এইগুলো Yes, sir. প্রোগ্রাম মানে কী বলে স্পিডটাকে আরও বাড়িয়ে দেয়। তোমার তো আগে মনে হতো যে সব এরকম জাস্ট ধরে ধরে সব কোড করতেছে, একটু বোরিং, এখন মজা লাগতেছে একটু হলো। জি স্যার। ওকে, ধরো আমার টার্গেট যে তুমি নিচে নিচে কয়টা লিখবা, সেটা তো লিখতে পারো। আমরা কি ডিভ দেখছিলাম? এখনও ডিভ মনে হয় দেখিনি, তাই না? ডিভ নেক্সট ক্লাসে দেখবো, ডিভ ক্লাস আইডি, একদিন সবগুলো দেখে ফেলবো। জাস্ট একটা এক্সাম্পল দেখা, ধরো ডিভ লিখলাম, ক্লাস লিখলাম, পি লিখলাম মনে করো, ইন্টারপ্রেস করলাম। দেখো এখন কী হলো, আগেরটা অ্যারো দিলে কি হচ্ছিল, আমি তো আবার দেখাই, ইউএল লিখলাম, অ্যারো দিলাম, এলআই লিখলাম, 4 দিলাম, প্লাস, এটা কাজ করবে না কারণ এখানে মাল্টিপ্লাই দেওয়া হয়ে গেছে। আমি যদি সিম্পল ট্যাগ যদি ইউজ করতে চাই, ধরো টিপ, ওইটাও করা যাবে, সমস্যা নেই। ধরো দিলাম স্প্যান একটা জিনিস আছে, এটা আমরা দেখব, প্লাস দিলাম পি, প্লাস দিলাম H1, ইন্টারপ্রেস করলাম। এটা কি করলো, সবগুলোকে সিরিয়ালে রেখে দিল। আর অ্যারো দিলে কি হতো, আন্ডারে থাকতো। হ্যাঁ চাইল্ড হয়ে থাকতো, মানে ওর মধ্যে চলে আসতো আর কি। আমি কম্বাইন করে এটা দেখাই তোমাদেরকে। ধরো আমি দিলাম সাপোজ ডিভ, নিচে একটা ডিভ হবে, সেই ডিভের মধ্যে কে থাকবে, মনে একটা প্যারাগ্রাফ থাকবে, না একটা হেডার থাকবে, আর হেডারের সাথে একটা প্যারাগ্রাফ থাকবে। ইন্টারপ্রেস করলাম, নিচে কি হচ্ছে, একটা ডিভ, তার নিচে একটা ডিভ থাকবে, ওই ডিভের মধ্যে একটা H1 থাকবে, আর H1 এর নিচে একটা প্যারাগ্রাফ থাকবে। দেখছো মজা না? ইয়েস স্যার। হ্যাঁ, অনেক প্রোগ্রামাররা ইউজ করে না এগুলো, আসলে কেউ কেউ এগুলোতে অভ্যস্তও না, যারা অভ্যস্ত তাদের কাছে মজা লাগবে অনেক। লিখছো, খাতাটাতে লিখে নিছো? এটার নাম হলো ইমিট, EMMET, ইমিট। আচ্ছা, তাহলে বেশ কিছু শর্টকাট জানলাম, ট্রিক্সগুলো জানলাম, লাইভ সার্ভারটার বিষয়ে জানলাম। তাহলে আমি যদি একটা দিয়ে রাখি তোমাদের জন্য, যে আমার এক্সটেনশন যেগুলো আছে, জাস্ট একটা স্ক্রিনশট আমি সেন্ড করে দিব। সবগুলো যদি প্রয়োজন নাই, এই ম্যাটেরিয়াল আইকন দেখতেছো না, এটা খেয়াল করছো কিনা দেখো, HTML দিলাম, HTML দেখো সুন্দর একটা আইকন চলে আসছে, ওটা আইকনের জন্য। পাইথনে যদি পাইথন দিয়ে আমি আমাদের এখানে কোড দেখাই, অ্যাঙ্গুলার, আমি অ্যাঙ্গুলার নিয়ে কাজ করতাম এই জন্য,
এটা আপাতত এখন লাগবে না, ইনস্টল করে দিতে পারি। এই যে অটো রিনেম অটো C++-এর কোডও করা যায়, এটাকে আপাতত কেটে দিয়ে লাগবে না। এটা আপাতত মানে সাপোর্টিং অনেক কিছু লাগে, যখন তুমি এটা ধরো সাপোজ সির একটা কোড অন করলে ও তোমাকে হেল্প করবে। সিমেক এটাও এটা রিলেটেড ছিল, সিমেক টুলস এটা রিলেটেড ছিল। কোড রানার, কিছু কিছু কোড আছে জাস্ট ক্লিক এই যে রান বাটনে প্রেস করে রান করতে হয়, এটা তার জন্য ছিল। এটা ইনস্টল করি দরকার নাই। ডেফ কন্টেনার এটা আমাদের এই জন্য দরকার ছিল, এটা লাগবে না আপাতত। ডকারটা আপাতত থাক, কেটে দিলাম। এই যে জাভা স্ক্রিপ্ট, আরেকটা আছে লাইভ প্রিভিউ। যদি কারোর কাছে মনে হয় যে আমার যে লাইভ সার্ভার দিয়ে বাইরে দুইটা ব্রাউজার দিয়ে ওপেন করা এটা একটু মানে কেমন কেমন লাগতেছে, তাহলে এর চেয়ে বেটার একটা সলিউশন আছে, আমি তোমাকে ওইটা দেখাবো। যে কারো যদি প্রবলেম মনে হয়, সলিউশনটা হলো এটা আছে লাইভ প্রিভিউ। তার কাজটা কী হবে একটু দেখো, এটা আরও মজার। অনেকে ওইটাই ইউজ করে, তুমি ওইটা ইউজ করতে কোনো সমস্যা নেই। ধরো আমি এই ফাইলটা এখন যদি VS কোডের মধ্যে আসে, আমার ওই ব্রাউজারটা আমি ক্লোজ করে দিলাম, এই যে ব্রাউজারটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমি HTML ফাইলে আসলাম, রাইট ক্লিক করার পরে দেখেছো না শো প্রিভিউ, দেখছো? রাইট ক্লিক করার পর শো Yes, প্রিভিউ sir. আসলো, আমি এটা ক্লিক করলাম। দেখো সে ঠিক আমার VS কোডের পাশে কিন্তু খুলে দিল, এক্সট্রা কোনো কিছু না। দেখো সব কিন্তু VS কোডের মধ্যে এখন, এটাও VS কোডের অংশ, এটা কিন্তু VS কোডের অংশ। তার মানে এক্সট্রা ব্রাউজার দিয়ে যে আমাকে রান করতে হবে এটা লাগলো না। আমি জাস্ট এটাকে একটু কলাপস করে দিলাম, তাহলে আমার জায়গাটা অনেক বেশি পাবো আমি এখানে। এখন দেখো এটা VS কোডের অংশ না, এই একটা বাম পাশ ডান পাশ। আমি এখানে কোড চেঞ্জ করবো, এখানে আপডেট হয়ে যাবে। সাপোজ 3টা লাইন আমি কেটে দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, এসে আপডেট হয়ে গেছে সাথে সাথে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং তোমার সেভও করতে হবে না। লাইভ প্রিভিউটা এত কাজ করে। লাইভ সার্ভারে সেভ করতে হয়, এটা সেভও করা লাগবে না। তুমি সেভ করার আগেই বুঝতে পারবে কী হচ্ছে। যেমন ধরো আমি লিখি ফর এক্সাম্পল, আমি নিচে ধরো একটা লিঙ্কের একটা ট্যাগ লিখি, তাই বুঝতে পারবো সহজে। ধরো ট্যাগ লিখলাম, লেখার পরে এই যে মাঝে আমি কিন্তু সেভ করি নাই, সেভ করা আছে কি নাই এটা তুমি বুঝতে পারো সহজে হলো এই পোর্শনটা খেয়াল করলে। সো এটা ব্ল্যাক কালার হয়ে আছে, এই যেখানে দেখছো একটা সাদা দাগ হয়ে আছে। সাদা দাগ মানে মিন করবে যে তুমি কোডটা এখনো সেভ করোনি। এটা হাইলাইট করা থাকলে আপাতত। ধরো আমি লিখলাম এখানে টেস্ট, দেখো টেস্ট লেখার সাথে আমি কিন্তু সেভ করিনি, খেয়াল করছো? সেভ না করা সত্ত্বেও কিন্তু চলে এসেছে লেখাটা। এবার কন্ট্রোল-S প্রেস করলাম, এখন দেখছো ওই ডটটা চলে গেল। তার মানে এই প্রিভিউটা তোমাকে হেল্প করবে, তুমি কোডটাকে মানে লিখতেছো, লেখা অবস্থায় কী কী চেঞ্জ হচ্ছে সাথে তুমি বুঝতে পারবা, কোনো সেভ স্টেপ ছাড়া। আর সেভ করে তো সেভ করে ফেললে, আর লাইভ সার্ভার সেভ করার পরে ওই কোডটার ইম্প্যাক্ট পড়ে। দুইটাই অনেক কাজের জিনিস। আচ্ছা, তাহলে বেশ কয়েকটা ট্যাগের কথা বললাম, এগুলো তোমরা ইউজ করে দেখো। ngrok লাগবে না। আচ্ছা, আমি জাস্ট একটা রিস্টার্ট দিলাম। আমরা কি একটু ক্লিয়ার হলাম যে কী কী নিয়ে কাজ করা পসিবল? আমি আপাতত এটাকে একটু ক্লোজ করি। এগুলো তোমার প্রোডাক্টিভিটিকে অনেক বাড়িয়ে দিবে। এই ফোল্ডারে আসলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ VS কোড। আচ্ছা, ওটা হচ্ছে আপডেট হচ্ছে, আপডেট হয়ে যাক। যেহেতু অনেকগুলো এক্সটেনশন ডিলিট করে দিলাম এই জন্য দরকার নাই আপাতত। নিউতে ক্লিক করে রাইট ক্লিক করলাম, এই যে ওপেন উইথ কোড। শর্টকাটে যে কাজটা হচ্ছে ওইটা মানে কোন টুলের মাধ্যমে হচ্ছে, নাম কি এটার? ইমিট। নাম হলো ইমিট। এটা লোড হয়ে যায়। আচ্ছা, এবার আমরা আজকে তাহলে কিছু নতুন জিনিস দেখি। নতুন কয়েকটা জিনিস দেখানো ইচ্ছে ছিল, আজকে স্টুডেন্টই একদম কম। আচ্ছা, সহজগুলোর মধ্যে কয়েকটা দেখাই, একটু কমপ্লেক্সগুলো এরপর যেন দেখাই দিব, সমস্যা নাই। আইডি, ক্লাস, স্প্যান, ডিভ, এগুলো নেক্সট দিন দেখবো।
তোমরা অনেক সময় খেয়াল করছো, ধরো একটা ওয়েবসাইটে আমি যদি এটাকে ওপেন করি আরেকবার, যেটা লাইভ সার্ভার দিয়ে আপাতত ওপেন করি, এক্সটেনশন দরকার নাই, ক্লোজ থাক, আমাদেরকে অনেক স্পেস দিক। এটা নিয়ে চলে আসলাম পাশে। আচ্ছা, আমি এবার লাইভ সার্ভারটা দিয়ে দিই এখানে একবার। এই যে এক্সটেনশন এখন লোড নিচ্ছে, ডকার লাগবে না, লাইভ সার্ভারটা ওপেন হয় এই জন্য লোড হয়ে যাবে একটু পরে। আচ্ছা, যেটা দেখা যাচ্ছিলাম, অনেক সময় খেয়াল করো বিভিন্ন রকম ওয়েবসাইটে তাদের লোগো থাকে। যদি একটা এক্সাম্পল বলি, যেমন ধরো alkaosa.com, আমি এখানে গেলাম, একটা লোগো মতো একদম হেডিংয়ে দেওয়া থাকে, খেয়াল করছো কিনা বিভিন্ন রকম ওয়েবসাইটের মধ্যে। গো লাইভটা চলে এসছে, আমরা লাইভটা অন করে নিই তাহলে। এই যে সার্ভারটা চলে আসলো। বা যদি ফেসবুকের সাইটে যদি যাই, সরি fast.com না, এটা নেটের ব্যান্ডউইথ খেয়ে ফেলবে। এফবি কন্ট্রোল ইন্টার প্রেস করলে জাস্ট ফেসবুক সাইটে চলে গেলাম। একটু খেয়াল করে দেখো, ফেসবুকের সাইটে আসার পরে এই যে এই লেখাটা, এটা কিসের অংশ ছিল মনে আছে তোমাদের? এটা কিসের অংশ ছিল এই লেখাটা? টাইটেল। টাইটেল ছিল। কারণ আজকে আমাদের ফোকাসিং পয়েন্ট হলো ওর পাশের যে আইকনটা আছে এইটা, এটাকে ফেবিকন বলা হয়, ফ্যাব আইকনও বলে অনেকে। তো এইটা আসলে কী জিনিস, আমি এটাকে কীভাবে অ্যাড করতে পারি? দেখো অনেক ছোটো না, তুমি অনেক সাইটে দেখবা শো করে, বাট দেখো আমাদের কিন্তু শো করতেছে না, কারণ আমরা তো কোনো কিছু অ্যাড করি নাই। অ্যাড করতে গেলে তোমাকে আগে এরকম ধরনের একটা ফাইল বানাতে হবে। তো ফাইল বানাতে গেলে আমরা অনলাইনে সার্চ করব যে ওই ইমেজটা বানায় কীভাবে। আমরা দেবো ফ্যাব আইকন জেনারেটর, জাস্ট সার্চ করলাম, অনেকগুলো ওয়েবসাইট চলে আসলো। ধরো ফার্স্ট যে ওয়েবসাইটটা ধরো আমরা এটা পিক করলাম পাওয়া, যে ফ্যাব আইকন .io, এই সাইটটা। এখান থেকে আমরা আমাদের আইকনটা তৈরি করব, তৈরি করে কোথায় রাখবো? ফাইলটা এখানে রেখে দেবো রুটের মধ্যে। তুমি চাইলে যে কোনো ফোল্ডারের মধ্যে রাখতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে, কোনো সমস্যা নেই। ধরো আমরা যেই ফোল্ডারের মধ্যে রাখবো, এই ফোল্ডারে তখন আমাকে কোনো এক্সট্রা পাথ দেখাতে হবে না, নর্মালি আমরা রাখতে পারবো। ওটা দেখে আসি। যেটা ছোটো একটা জিনিস, ফর এক্সাম্পল মনে করো আমরা জাস্ট একটা লেখা দিয়ে একটা আইকন বানাবো, পিএনজি থেকে বানানো যায়, টেক্সট থেকে বানানো যায়, জাস্ট ইমোজি থেকে বানানো যায়। জাস্ট টেক্সট থেকে একটা আইকন বানাবো। এই দেখো এখানে টেক্সট লেখা আসলো এফ লেখা হলে আইকনটা কেমন দেখা যাবে। এই যে এখানে ফন্ট টন চুজ করার অপশন আছে, কষ্ট কম করতে হবে। ফর এক্সাম্পল মেহেরপুরের জন্য আমি এম লিখলাম, ছোটো হাতের এমটা লিখে কেমন দেখা যায়, বড় হাতের এমটা থাক। এই যে তুমি এখানে কালারটা সব চেঞ্জ করতে পারবা। এবার যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে আইকনটা ডাউনলোড হবে। এই যে জিপ আকারে ডাউনলোড হলো, আমি এটা এখন এক্সট্র্যাক্ট করে নিব। এক্সট্র্যাক্ট করে আমি তোমার ফোল্ডারে রেখে দিই। অনেকগুলো আইকন দেখাচ্ছে, আমি তো সবগুলো আপাতত নিয়ে যাব। এটা আমার ফোল্ডার, নিয়ে দেখবো যে কোনটা ভালো দেখা যায়। এখান থেকে জাস্ট পিএনজি যেগুলো আছে, এই পিএনজি, সরি আমরা পিএনজি না, আমরা পিএনজি দিচ্ছি আমার সাইজ দেখার জন্য। এই যে আইসিও, এটা মিললে আমার আইকনের ফাইলটা। আর আমি যদি একটা এখান থেকে একটা বড় একটা ফাইল নিয়ে যাই, তাতে বুঝতে সুবিধা হবে যে এর মধ্যে কী আছে। এই যে অ্যান্ড্রয়েড ক্রোমে যদি ক্লিক করি, সে আমাকে ছবিটা দেখা দিবে যে আমরা কী তৈরি করলাম আইকন হিসেবে। এই হলো আমাদের আইকনটা তৈরি হলো। এখন আইকনটাকে আমরা এখানে সেট করব। সেট করব কোথায়? আমাদের ওয়েবসাইটের এই যে এই জায়গাটাতে। সেট করতে গেলে কী করতে হবে? এটা কেটে দিলাম, কোডের মধ্যে আমার ব্যাক চলে আসে। এই যে আমাদের febicon.ico, তুমি যে নামে আছে সেই নামে তুমি এটাকে কল করলেই হবে, কোনো ইস্যু নাই। এটা এরকম রাখলাম, এটাকে ছোটো করে ফেললাম।
স্যার আরেকবার একটু দেখেন। ওই সেই সাইটটা না স্যার, এই যে কোড। না, এখন তো কোড করা শুরু করিনি, এখন কোড করতে আসলাম কেবল। আগে ফাইলটা তৈরি করে আনলাম অনলাইন থেকে, যে যদি আইকনের যে ফাইলটা লাগবে ডট আইসি এটা বানিয়ে আনলাম, আর ওর মেইন ফাইলটা রাখলাম এইখানে, যে কোন ইমেজটা ছিল। আর আমরা মেনলি আইকনের এই ফাইলটা ইউজ করব। এখন ওইটা শো করে কোথায়, হেডে না টাইটেলের জায়গাতে। তাহলে আমার এই লিঙ্কটা করতে হবে কোথায়, হেডের মধ্যে অবশ্যই। আমরা হেডে চলে আসলাম, ইন্টার প্রেস করব। এবার আমরা লিখব লিঙ্ক। লিঙ্ক লিখে দেখছো অনেকগুলো অপশন চলে এসছে। এখন তুমি কোনটা লিঙ্ক করাতে চাও, আমরা কোনটা লিঙ্ক করাতে চাই, ফ্যাব আইকনটা না, আমি এটাতে ইন্টারপ্রেস করলাম। দেখো ওর যা যা লাগবে ও সব কিছু রেডি করে ফেলছে, খেয়াল করছো। আর শুধু বলছে এই যে এইচ রেফে কী আছে, এইচ রেফ ফ্যাব আইকন, মানে কোন ফাইলটা থেকে আসবে। ফ্যাব আইকন ডট আইসিও না, দুটো একই নাম, এই জন্য নামটা আমরা চেঞ্জ করলাম না। যদি অন্য নাম থাকতো আমরা নামটা চেঞ্জ করে ফেলতাম। ফ্যাব আইসি ওই ফাইলটা কিভাবে তৈরি হলো? আমি যে ব্রাউজার দিয়ে দেখালাম তখন এটা খেয়াল করছিলাম, সার্চ করলাম ফ্যাব আইকন জেনারেটর, সার্চ করলাম, এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এখানে যে ক্লিক করলাম টেক্সট টু আইসিও, ক্লিক করার পরে এখানে আমাকে লেখার জায়গা দেখাচ্ছে, এখানে যা লিখবো তাই আইকনটা দেখাবে এই জায়গাটাতে। ধরো আমি লিখলাম সাপোজ টিটা চলে আসলো। ডাউনলোডে ক্লিক করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে এরকম, ফ্যাব আইকন ডট আইও ডট জিপ। এর মধ্যে অনেকগুলো ফাইল আছে, ওই ফাইলগুলোর মধ্যে থেকে আমাদের মেন কাজের ফাইল হলো এই যে ডট আইসিও, এই ফাইলটা আইকনের ফাইল, আমরা এইটাকে ইউজ করব। এখন বুঝতে পেরেছো কোথা থেকে আসলাম আমরা এটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিঙ্ক করলাম। এখন আমরা দেখি এটা কোডটা কাজ করলো কি না। কাজ তো করা উচিত। রিলেশন শর্টকাট আইকন, আমি ধরো এটাকে করে দিলাম হলো আইকন। আইকন নিচ্ছে না কেন, ইমেজ টাইপ, সরি 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 সরি, এখানে এই যে টাইপের এটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। রেফারেন্সে যেটা আছে, রেফারেন্স তো আমার ঠিকঠাকই আছে, ফ্যাব আইকন ডট আইসিও। ইমেজ আইকনটা হ্যাঁ এক্স আইকন, ঠিক আছে, এটা তো কাজ করা উচিত। এখন রান করলাম, সেভ করলাম, লোড হচ্ছে বাট দেখাচ্ছে না কেন। ফ্যাব আইকন ডট আইসিও, ফ্যাব আইকন ডট আইসিও ফাইল তো ঠিকই আছে, আমাদের রিলেশনটা তো ঠিকঠাক আছে। রিলেশন হবে হলো আইকন আইসিওএন আইকন, আর রেফারেন্স থাকবে হলো ফ্যাব আইকন ডট আইসিও। যেহেতু সেম পাথে আছে আমার এক্সট্রা কিছু করা লাগবে না। আমি একটা স্ল্যাশ দিয়ে দেখি পাথে সমস্যা করে কিনা। এই যে ইস্যুটা হলো এইখানে, ওর রুট এক্সেস করতে যে ওকে স্ল্যাশ দিতে হচ্ছে। এখন ফুলি কাজ করবে, দেখা যাক। সেভ করলাম, তাও কাজ করতেছে না কেন। এই যে ফ্যাব আইকন তো পাচ্ছে এখানে, এই যে আইকনটা দেখা যাচ্ছে। এবার কি ইস্যু হলো, লিঙ্ক শুরু করলাম, শেষ করলাম, ইমেজ ড্যাশ এক্স আইকন। আচ্ছা আমি যদি আগের লিঙ্কটা আবার নিয়ে আসি, লিঙ্ক আইকন ফ্যাব আইকন, এডিটরটা কেটে দিলাম, ফাইল পাথকে স্ল্যাশ দিলাম, দিয়ে বললাম এটা আমার মেইন ফাইল, আমি সেভ করলাম। দেখি এবার আসছে কিনা, অদ্ভুত বিষয়, এটা তো আসা উচিত। আচ্ছা সমস্যা নেই, এটা আবার ডিবাগ করে দেখবো না এটা প্রবলেমটা কোথায় আছে। তাহলে কোন একটা আইকন আমাকে অ্যাড করতে হলে এভাবে অ্যাড করতে হয়। আর তোমরা এটাকে ইমেজ অ্যাড করা দেখছো না, ইমেজের ক্ষেত্রে কিন্তু আমরা ইমেজটাকে সেই ফোল্ডারে আনতাম, যদি ভিতরে কোনো ফোল্ডার রাখতাম সেটা তখন সেটা পাথ বলে দিতে হয় যে কোন জায়গাটাতে আমাদের ফাইলটা রাখা আছে। আমাদের আইকনটা কাজ করলো না, এটা আমি পরে দেখবো, সমস্যা নেই কেন এটা কাজ করলো না।
এই থেকে লোডে দেখি তো একবার। না, তাও লোড নিল না। তাহলে সাইটটা আমরা জেনে রাখবো যে ফ্যাব আইকন তৈরি করে হলো এই সাইট থেকে, সেখান থেকে আমরা এইভাবে ফ্যাব আইকনটাকে অ্যাড করতে পারি। ঠিক আছে, তোমরা কেউ একটু ট্রাই করে দেখো তো তোমার এন্ডে এটা হয় কিনা, ঠিকঠাক হয় কিনা এটা দেখে নিও। আচ্ছা, তাহলে আমরা এটা ফ্যাব আইকন সম্পর্কে একটা আইডিয়া পেলাম। টেবিল তো আমরা দেখছি, লিস্ট দেখছি, তাই তো। আর ডিভ ক্লাস নিয়ে এটা আমরা নেক্সট দিন আলোচনা করবো। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলো আই ফ্রেমটা দেখো, আমাকে দেখাই। মনে করো তুমি একটা ওয়েবসাইট বানালে, ওয়েবসাইটের একটা ছোটো একটা জায়গাতে একটা পার্টিকুলার একটা পোর্শনের মধ্যে মনে করো এইখানে তুমি চাচ্ছ অন্য একটা ওয়েবসাইট দেখা যাবে, সাপোজ google.comটা দেখা যাবে এই জায়গাটার মধ্যে। মানে একটা তো লিঙ্কে ক্লিক করলাম, চলে গেলাম, এটা এক জিনিস। আর আমি এই জায়গাটুকুর মধ্যে দেখতে যাচ্ছি গুগলের যে ওয়েব পেজটা আছে ওইটার মধ্যে লোড হবে। এই রেজাল্টের সাইট যখন মানুষ তৈরি করে না, তুমি দেখবা যে অনেক অনেক জায়গায় আমি ঢুকলাম ওয়েবসাইটে, দেখাচ্ছে হলো এটা গভর্নমেন্টের ওয়েবসাইট না, কিন্তু মাঝে একটা অংশে সে গভর্নমেন্টের ওয়েবসাইটে দেখাচ্ছে। তো ওইটা আসলে আই ফ্রেম দিয়ে করে। আমরা একটু আই ফ্রেম সম্পর্কে একটু আইডিয়া নিয়ে ফেলি সবাই। সবগুলো কেটে দেওয়া পাবো তো দরকার নাই, লিঙ্কটা থাক, এটা থাক, সেভ করলাম। এখন আমি একটা আই ফ্রেম তৈরি করবো। তাহলে আই ফ্রেমের ইয়ে কী হবে, আই ফ্রেমে লিখতে হবে। এই যে লিখি, আই লেখার সাথে চলে এসছে আই ফ্রেম, এটা প্রেস করলাম। এখন সে বলতেছে সোর্স, তুমি কোন ওয়েবসাইটটাকে আই ফ্রেমের মধ্যে আনবা। আমি ধর ফেসবুকটাকে আপনার নিজে ফেসবুকটাকে বের করা আছে, কপি করলাম, সোর্সটাকে এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। দেখা যাবে কেমন দেখা যায়। ফেসবুক এসে রিফিউজ টু কানেক্ট করতে দিচ্ছে না ফেসবুকের সাইটটা। তাহলে কোন ওয়েবসাইটে দেওয়া যায়, ইউটিউব এটা দিয়ে দেখি, ইউটিউব দেখি সেলাও করে কিনা। সেভ করলাম। রিফিউজ টু কানেক্ট দেখাচ্ছে। আমি এটা আচ্ছা, ফ্রেম বর্ডার দেওয়া আছে, ফ্রেম বর্ডার যদি আমরা চাই এটা একটা হাইট উইথ সেট করবো, সেটাও সেট করতে পারবো। এটা ব্লক করে দিচ্ছে, মানে ইউটিউবের সাথে কমিউনিকেট করতে দিচ্ছে না আই ফ্রেমের মাধ্যম দিয়ে, সিকিউরিটি ইস্যু এটা। যদি আমরা আর একটা পেজ বানাই তাহলে বুঝতে সহজ হবে। ওই পেজটাকে কপি করে নিয়ে আসি এখানে, ওল্ড যে পেজটা ছিল আমাদের index.html কপি করলাম, এখানে যে পেস্ট করলাম। আচ্ছা, সেম যেহেতু নাম হয়ে যাচ্ছে আমি ওইটা নামটাকে চেঞ্জ করে আসি, এটা দিলাম সাপোজ test.html, কপি করি, এই ফাইলে রেখে দিলাম। আই ফ্রেমে আমি এখন এটাকে ট্রাই করে দেখি সে এটাকে অ্যাক্সেস করতে পারে কি না। test.html সেভ করলাম। এই যে তোমরা কি বুঝতে পারছো আই ফ্রেম কীভাবে কাজ করে। এটা কিন্তু আমার ওই পেজটা আগে যেটা বানাইছিলাম মনে আছে, এই যে আমাদের টেবিল ছিল, বেশ কিছু লেখা ছিল, ওই পেজটা এই পেজের মধ্যে শো করতেছে। সিকিউরিটি ইস্যুর কারণে এখানে আই ফ্রেমটাকে ওই লিঙ্কগুলো অ্যাড করতে দিচ্ছে না। ওগুলোকেও অ্যাড করা যাবে, সেগুলো বিভিন্ন রকম টেকনিক আছে, মিডিয়া আছে, মিডিয়াগুলো দেখাবো তোমাদেরকে, যে ভিডিও অডিও বা ইউটিউবে বা সরাসরি ইউটিউবের লিঙ্কটা তুমি এখানে কীভাবে দিতে পারবা, সেটা ইউটিউবের লিঙ্কে যদি আলাদা একটা সিস্টেমই আছে। আচ্ছা, এটাকে আইডিয়া পেলাম আই ফ্রেম সম্পর্কে। তার মানে একটা ওয়েবসাইট যদি আরেকটা ওয়েবসাইটে দেখাতে চাও বা ওয়েব পেজ দেখাতে চাও এভাবে দেওয়া যায়। এখন তোমার ধরো হাইট উইথ লাগবে না, যেমন এটা জাস্ট টোটালি মানে ছোটো একটা জায়গার মধ্যে হয়ে গেছে, আমি জাস্ট পাশে লিখে দিব হাইট, উইথ দিলাম, উইথ দেখো আমার ডাবল কোড ইকুয়াল কিছু দেওয়া লাগলো না, সাপোজ উইথ দিলাম 300, সেভ করলাম, কেমন দেখা যায়। এবার 300 জায়গায় 500 দেই, বুঝতে সহজ হবে। হাইট এই চিঠি আসলে হাইট, এটা ধরো আমি দিলাম 400, সেভ করলাম। দেখছো একটু বড় হয়ে গেল এটা। এখন আই ফ্রেম দিয়ে আমরা কোনো একটা পেজটাকে পার্টিকুলার একটা পেজের মধ্যে দেখাতে পারি।
বিষয়টা ক্লিয়ার হলাম? হাই ফ্রেন্ড, হ্যালো, ইয়েস স্যার। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আরও অনেক কিছু দেখবো। আজকে অনেক ট্রিক্স দেখলাম, আইফোন সম্পর্কে আইডিয়া নিলাম, ফ্যাব আইকন নিয়ে আইডিয়া নিলাম। আমরা নেক্সট দিন ধর মিডিয়াগুলো নিয়ে কাজ করব, তারপর ডিভ টিভি এগুলো নিয়ে কাজ করবো। মিডিয়া বলতে অডিও, ভিডিও, তারপর তোমার হলো ইউটিউব, এগুলো কীভাবে অ্যাড করা যায়, বিভিন্ন রকম মিডিয়া কীভাবে আমরা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারি। অনেক ওয়েবসাইট দেখা যায় না যে ঢুকলেই একটা সাউন্ড হতে থাকে, সাউন্ডটা মানে অডিও অ্যাড করে কীভাবে, বা ভিডিও প্লে হতে, বা ইউটিউবে একটা ভিডিও প্লে হয় অন্য ওয়েবসাইট, ইউটিউবের ওয়েবসাইটে না, এগুলো কীভাবে অ্যাড করে এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। কার কোনো প্রশ্ন আছে আজকে? কোনো কিছু নিয়ে ইমেলগুলো সব মনে আমার আছে একটা সবার? question, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমরা যে HTML বা এই ভার্সেস কোড দিয়ে স্যার যে ওয়েবসাইটগুলো বানাইতেছি স্যার, হুম, সেই ওয়েবসাইটগুলো কি রিয়েলি এক্সিস্ট করে স্যার? কোনটা? আচ্ছা আমরা যেগুলো বানাচ্ছি, যেমন কি স্যার HTML যেগুলো বানালাম, সেগুলো তো রিয়েলি এক্সিস্ট করে না মেবি, তাহলে স্যার ওগুলো এক্সিস্ট করাবে কি করে? মানে এক্সিস্ট বলতে তুমি বলছো যে আমরা কোনো একটা জায়গায় রেখে দিব, দেন সাইটটাকে অ্যাক্সেস করবো, তার এটা বলতেছো? যেমন ফেসবুকটা তুমি যেভাবে অ্যাক্সেস করলাম এরকম দেখা যাবে কোনো হ্যাঁ একটা স্যার। লিঙ্কের মাধ্যমে, এটা তোমার কোশ্চেন ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটার পিছনে তোমার চলে আসবে ডোমেইন আর হোস্টিংয়ের কাহিনী চলে আসে। ডোমেইন আর হোস্টিং, আচ্ছা এটা হচ্ছে ক্লিয়ার করে ফেলি। ডোমেইন হলো এই নামটা পারচেস করতে হয়, তারপর তুমি যেখানে ফাইলটা রাখবা ওই স্টোরেজটাও পারচেস করতে হয়। তো আমার কেউ যদি একটা এরকম সুন্দর একটা ওয়েবসাইটের ইউআরএল চায়, যে আমি সুন্দর একটা ওয়েবসাইটের ঠিকানা চাচ্ছি, ওটাই দিস ঠিকানাটা সুন্দর হবে, খেলি ঠিকানাটা সুন্দর হবে, প্লাস ফাইলটাও তোমার ওই জায়গাতে দেখাবে তোমার মতো করে। এরকম হোস্টিং অনেক ওয়েবসাইট আছে, আমি একটা এক্সাম্পল দেখে বুঝতে সহজ হবে। হোস্টিং প্রোভাইডার বিডি, জাস্ট বাংলাদেশে যে কোনো একটা স্যাম্পল তো পিক করি তাহলে বুঝতে সহজ হবে। হোস্ট সেবা, ধরো যে ওয়েব হোস্ট, মনে করো আমি এই ওয়েবসাইটে চলে গেলাম। এরকম অনেক ওয়েবসাইট আছে, বাংলাদেশি আছে, বাইরেরও আছে। তো তাদের কাজ হলো তোমাকে এই নামটা প্রোভাইড করবে, তুমি যে কোনো নাম চুজ করতে পারো যদি অ্যাভেলেবল থাকে ওয়ার্ল্ডে, .com, .net, .info, .me, তোমার উপর ডিপেন্ড করবে। আবার তুমি যে তোমার কোডগুলো এই যে বানালে না ফাইলগুলো, এই ফাইলগুলো রাখবা কোথায়, HTML, CSS, ইমেজ ফাইল, এগুলো রাখার যে জায়গাটা তোমার লাগবে সেটাকে বলে হোস্টিং। তো হোস্টিংয়ের জন্য তোমাকে বছর বছর পে করতে হবে, ডোমেনের জন্য তোমাকে বছর বছর পে করতে হবে। সাইট লোড হচ্ছে না সামহাউ, এই যে ঢাকা ওয়েব হোস্টে দেখি এটা লোড হয় কিনা। ঢাকা ওয়েব হোস্টে, তাহলে জিনিসটা কী হচ্ছে, ডোমেইন হলো এই নামটা এটা পারচেস করতে হয়, আর হোস্টিং হলো যেখানে আমরা রাখবো। তার মানে কেউ যদি এরকম এই ধরনের ওয়েবসাইট চালায় তাকে প্রত্যেক বছর বছর এই ডোমেইনের জন্য টাকা দেওয়া লাগবে, হোস্টিংটার জন্য টাকা দেওয়া লাগবে। হোস্টিংটা জায়গার উপর ডিপেন্ড করে, স্পিডের উপর ডিপেন্ড করে, অনেক কিছু ইস্যু আছে। আর ডোমেইন নাম তো ডোমেইন নেম, এটা যদি .com-এ হয় প্রাইস হয় একরকম, .net-এ হলে প্রাইস হয় একরকম, .info হলে একরকম প্রাইস হয়। তোমাকে এখন সরাসরি ওয়েবসাইট থেকে দেখাই, সাইট টিপস তো মনে হচ্ছে। আচ্ছা এই চলে আসলো ঢাকা ওয়েব হোস্ট, দেখছো লেখা ডোমেইন, লেখা হোস্টিং, এই যে ওয়েব হোস্টিং, এখান থেকে জিনিসগুলো পারচেস করতে হয়। এই যেমন বলছে .xyz ডোমেইন, মানে তোমার নাম বা যা মুছে .xyz হলে তাকে সেটা টাকা নিয়ে 249 টাকা নেবে বছরে। .info একরকম, .com একরকম, এগুলো ডোমেইনের বিষয়টা। প্রত্যেক বছরে তোমাকে পে করতে হবে, আদারওয়াইজ এটা হাতছাড়া হয়ে যাবে। আর হোস্টিং এই দেখো, যদি আমি এটা একটা দেখাই, যদি ফার্স্টে খোলা আছে, এটা যেমন আছে তোমার 199 টাকা পার মান্থ বা 1600 টাকা বছরে দিতে হয় প্রথম বছরে, স্টার্টার প্যাকেজ। তোমাকে জায়গা দিবে 2 GB জায়গা দিব এখানে অনলাইনে। যেমন আমরা যখন রান করলাম এটা তো আমাদের ডিভাইস থেকে, বাট অনলাইন যদি কোনো একটা জায়গায় রাখা থাকে তাহলে যে কোনো সময় অ্যাক্সেস করা যাবে। এই ডিভাইসটা প্রায় বেশিরভাগ টাইমে আপ থাকবে, মানে তোমাকে ফাইল নিয়ে টেনশন করতে হবে না, ওদের সার্ভারে ফাইলটা থেকে যাবে, যে কেউ ওই ডোমেইনে ক্লিক করলে এই যে হোস্টিং সাইট আছে সেখান থেকে ফাইলটা নিয়ে তোমাকে দেখাবে। এর ব্যান্ডউইথ কত, এগুলো বোঝার বিষয়, যে ব্যান্ডউইথ কী জিনিস, এগুলো কী জিনিস, এগুলো একদিন এক্সপ্লেন করবো। তার মানে শর্টে বলতে গেলে ডোমেইন আর হোস্টিং পারচেস করতে হবে যদি তুমি এরকম সুন্দর নাম চাও, সব প্রিমিয়াম সিস্টেম চাও এটা। এবার যদি তুমি ফ্রির উপরে চাও, যে আমি ফ্রিতে আপাতত একটু ফাইলটা রাখি, রেখে একটু দেখি জিনিসটা কেমন দেখা যায়, তো ফ্রির জন্য বেটার অপশন, কোর্সগুলো সাধারণত দেখানো হয় না, গিটহাবে ফাইলটা রাখবো। গিটহাবের পেজ বানানোর সিস্টেম আছে, ওই পেজ বানায় ফেললে তখন লিঙ্কটা একটু বড় সড়ো দেখতে হবে যদিও,
বাট তুমি ফ্রির উপরে ডোমেইনে হোস্টিং দুইটা সার্ভিস তুমি পেয়ে যাচ্ছ। অবশ্যই কিছু লিমিট থাকবে, তোমার কোড মানুষ দেখতে পাবে, এগুলো সব দেখতে পাবে, ফাইলটা সব দেখতে পাবে, ওইগুলো আমি তোমাদেরকে দেখাবো, সমস্যা নেই। শিমন, তোমার কি কনফিউশনটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? আচ্ছা, না থাকলে আমরা শেষ করতে পারি। সে ভালো থেকে আর প্রচুর প্র্যাকটিস করো। এই যে ইমিট যা দেখালাম, প্র্যাকটিস না করলে ভুলে যাবা যে কোনটায় কীভাবে কাজ করে, তুমি ভুলে যাবে। এটা অনেক প্র্যাকটিস করো। আর নেক্সট সেশন দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।